তিস্তা চুক্তি এ যেন এক জাতীয় প্রতারণার উপাখ্যান, যার শুরু ২০১০ সালে আর শেষ এখনো হয়নি। ১৩ বছর ধরে ভারত একের পর এক প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশকে ঘুম পাড়িয়েছে, অথচ একটি দিনের জন্য বাস্তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি। অথচ এই তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের ২১টি জেলার প্রাণ। শুষ্ক মৌসুমে এই নদীর পানি একেবারে শুকিয়ে যায়, কারণ ভারতীয় গজলডোবা ব্যারাজ থেকে একতরফাভাবে পানি আটকানো হয়। গড়ে বছরে তিস্তার পানি প্রবাহ ৬০% বেশি কমে আসে, ফলে ২১,০০০ হেক্টর কৃষি জমি বন্ধা হয়ে পড়ে, আর ক্ষতিগ্রস্ত হয় ১০ লাখেরও বেশি কৃষক পরিবারের জীবন জীবিকা। ২০১১ সালে দিল্লি সফরে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছিলেন শেখ হাসিনা। সেই চুক্তি ছিল সমান ভাগে তিস্তার পানি বন্টনের, কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভেঙে দেন দুই দেশের কূটনৈতিক সম্ভাবনার ভিত। এরপর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত একাধিকবার ভারতের পক্ষ থেকে বলা হয় চুক্তি হবে, সময় লাগবে, কিন্তু বাস্তবে হয়নি কিছুই। বরং ভারত নিজস্বভাবে গজলডোবা বাঁধে আরও বড় প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয়। ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই চিত্র পাল্টাতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে আনুষ্ঠানিকভাবে চীনকে আহ্বান জানান। এই প্রকল্পটি বিশ্বব্যাপী কূটনৈতিক ও অর্থনৈতিক বার্তা, যেখানে বাংলাদেশ ভারতকে পাশ কাটিয়ে সরাসরি চীনকে জড়িয়ে নিচ্ছে নিজেদের অভ্যন্তরীণ পানি সম্পদ ব্যবস্থাপনায়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য $2.2 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব করেছে। এই টাকা শুধুই বাঁধ নির্মাণে না, বরং নদীর ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি পুনরুদ্ধার, নদীপথ নাব্যতা বজায় রাখা এবং নদীর তীরে আধুনিক কৃষি উন্নয়ন জোন তৈরিতে ব্যয় হবে। এই প্রস্তাব দেওয়া মাত্রই ভারতীয় রাজনীতি ও মিডিয়ায় অস্বস্তি ছড়িয়ে পড়ে, কারণ ভারতের চোখে এটি চীনের কৌশলগত দক্ষিণ এশিয়া প্রবেশের নতুন দরজা। বিশেষ করে তিস্তা নদী যে এলাকা দিয়ে প্রবাহিত হয় সেটি চিকেন নেক বলে পরিচিত ভারতের সংবেদনশীল সীমান্ত এলাকা। সেখানে চীনা প্রভাব মানেই ভারতের জন্য নিরাপত্তা সংকেত। তবে বাংলাদেশ পরিষ্কার করে দিয়েছে ১৩ বছর অপেক্ষার পর আর সময় নষ্ট করা হবে না। ভারতের পক্ষে কথা বলার সময় শেষ। এবার যারা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত তারাই পার্টনার। চীন এই মুহূর্তে তিস্তা মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নে আগ্রহী এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিক দুই ধরনের সহায়তায় দিতে রাজি। প্রকল্পটির মাধ্যমে নতুন অর্থনীতির ভিত্তিও তৈরি হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী তিস্তা তীরে গড়ে উঠবে বিশেষ কৃষি অর্থনৈতিক অঞ্চল, যেখানে স্থানীয় কৃষকদের জড়িত রেখে স্থানীয় কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নদীর দুপাশে বসতি পুনর্বাসন, বাঁধের পাশে ওয়াকওয়ে, নাব্যতা সম্পন্ন জলপথ ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। এক কথায় এই প্রকল্প একটি নদী পুনর্জাগরণের মাধ্যমে একটি সম্পূর্ণ জেলাভিত্তিক অর্থনীতিকে দাঁড় করাবে। এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাংলাদেশের জন্য শুধু উন্নয়ন নয়, এটি একটি জিও স্ট্র্যাটেজিক বিজয়, কারণ ভারত বহু বছর ধরে কূটনৈতিক খেলায় বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটকে নিজের লাভের দিকে ঘুরিয়েছে। এখন সেই কৌশল আর কার্যকর হচ্ছে না। এটাই সেই চূড়ান্ত জবাব, যেখানে বাংলাদেশ বলছে আমরা কারো কাছ থেকে ফাঁকা প্রতিশ্রুতি চাই না, আমরা চাই বাস্তব বিনিয়োগ, প্রযুক্তি এবং সম্মানজনক সহযোগিতা। তিস্তা নদী এখন ভারতীয় আধিপত্যবাদের ব্যর্থতার প্রতীক। ভারতের রাজনৈতিক মহলে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে চুক্তি এক দশকেও বাস্তবায়ন করা গেল না, সেখানে চীন মাত্র কয়েক মাসে কাগজে কলমে সব চূড়ান্ত করে ফেলল কিভাবে? কারণটা খুব পরিষ্কার, চীন কথা কম বলে কাজ করে, আর ভারত ১৩ বছর ধরে শুধু চেষ্টা করছি বলেই বাংলাদেশকে সময় ক্ষেপণ করিয়েছে। তিস্তা চুক্তি একসময় শুধু বাংলাদেশের কৃষি কাজের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক মর্যাদার বিষয়। কিন্তু ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি আর দিল্লির নিষ্ক্রিয়তা মিলে এটাকে ধ্বংস করে দেয়। এখন যেটা হয়েছে, বাংলাদেশ সেই শূন্যস্থান পূরণ করেছে চীনের সাহায্যে, এবং তাতে কেঁপে উঠেছে দিল্লির রাজনীতি। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী তিস্তা প্রকল্প যেহেতু ভারতের চিকেন নেক এলাকা সংলগ্ন, সেখানকার ভূকৌশলিক ভারসাম্য অত্যন্ত স্পর্শকাতর। তাই চীনা অংশগ্রহণ মানেই একটি সিকিউরিটি থ্রেট। ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক উপদেষ্টা ব্রহ্ম চেলানি স্পষ্ট করে বলেন, চীন এখন শুধু লোন দিয়ে সাহায্য করছে না, তারা বাংলাদেশের ভেতরে জলবায়ু প্রকল্পের ছদ্মবেশে এক নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে। এই সিকিউরিটি কথাটা ভারত বারবার ব্যবহার করছে, কারণ তারা জানে যেদিন এই বাঁধ পুরোপুরি দাঁড়াবে, সেদিন তারা শুধু পানি হারাবে না, হারাবে নদীর গায়ে ডিকেডস ধরে চেপে বসে থাকা একতরফা কর্তৃত্ব। চীন যেহেতু বাঁধের ডিজাইন থেকে শুরু করে অর্থায়ন, নির্মাণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং নদী রিরাউটিং সবকিছু করবে,
তাতে তারা দক্ষিণ এশিয়ার নদীগুলোতে এক বাস্তব আধিপত্য তৈরি করে ফেলবে। ভারতের চোখে এটি ভূ রাজনৈতিক পরাজয়। এদিকে চীন বিষয়টিকে উন্নয়ন অংশীদারিত্ব হিসেবেই দেখাতে চাইছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আমরা সবসময় প্রকৃত অংশীদার হতে চাই, এতে কোনো গোপন এজেন্ডা নেই। কিন্তু বাস্তবে চীন জানে, তিস্তার মতো স্পর্শকাতর প্রকল্পে অংশ নিয়ে তারা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ভারতের পাশে সরাসরি দাঁড়িয়ে গেছে। ভারতীয় মিডিয়াতে এখন এক ধরনের শোকাবহ সুর বাজছে। টাইমস নাও, রিপাবলিক টিভি, ওপি ইন্ডিয়া এবং TV9 ভারতভার্স সব জায়গায় বলা হচ্ছে বাংলাদেশ চীনের প্রজেক্ট নিয়ে গেল আর ভারত শুধু দাঁড়িয়ে দেখল। বিজেপির একাধিক সাংসদ এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন, আমরা কি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রাখতে ব্যর্থ হলাম? আর এটা যে শুধু সম্পর্কের ব্যর্থতা নয়, বরং একটি ধারাবাহিক কূটনৈতিক দুর্বলতা, তা এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও স্বীকার করা হচ্ছে। তিস্তা নিয়ে বারবার মমতা রাজি নয়, রাজ্য সরকারের মত লাগবে, এসব অজুহাত বাংলাদেশের জনগণ এখন আর মানে না। কারণ দেশের উত্তরাঞ্চলে 2 কোটির বেশি মানুষ জানে ভারত চাইলে একদিনেই চুক্তি করতে পারত, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকত। এদিকে চীনও তিস্তা প্রকল্পকে ঘিরে তাদের কৌশলগত প্যাঁচ একে একে বসিয়ে দিচ্ছে। এই বাঁধের সঙ্গে সংযুক্ত হচ্ছে নতুন বিদ্যুৎ প্রকল্প, পরিবেশ বান্ধব শিল্পজোন, ইকো ট্যুরিজম প্যাকেজ এবং কৃষি রিসার্চ হাব। অর্থাৎ চীনের এই বিনিয়োগ শুধু বাঁধ না, এটি একটা স্মার্ট নদী অর্থনীতি তৈরি করছে। এবং এই উদ্যোগের রাজনৈতিক ভাষ্য হচ্ছে, চীন যেখানে হাত দেয় সেখানেই উন্নয়ন হয়, ভারত যেখানে পা রাখে সেখানেই শুরু হয় প্রতিশ্রুতির ভাঙচুর। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রকল্প একেবারে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকবে। ওয়াটার রিসোর্সেস মন্ত্রণালয়, প্ল্যানিং কমিশন, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, 3টি প্রধান সংস্থার সঙ্গে চীন প্রতিনিয়ত সমন্বয় করছে। এই পুরো প্রসঙ্গে ভারতের সবচেয়ে বড় বিপর্যয় হলো, তারা এখন কোনোভাবেই এই প্রজেক্ট থামাতে পারছে না, প্রতিবাদ করেও না, হুমকি দিয়েও না, কূটনৈতিক বার্তা দিয়েও না। বাংলাদেশ যেভাবে জলসম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, সেটা ভারতের জন্য বড় ধাক্কা। কারণ এটাই ছিল তাদের আঞ্চলিক নরম শক্তি, যেখানে তারা বলতো আমরা পানি দিচ্ছি, আমরা বন্ধু। এখন সেই পানি বাংলাদেশ নিজেরা নিয়ে নিচ্ছে, নিজের মতো করে বাঁধ বানাচ্ছে। এবার যদি ভারত বাধা দেয়, তাহলে তারা সরাসরি একটি উন্নয়ন প্রকল্পে বাধা দিচ্ছে, যার বৈশ্বিক প্রতিক্রিয়া নেতিবাচক হবে। আর যদি চুপ থাকে, তাহলে স্বীকার করে নিতে হবে আমরা হেরে গেছি। এভাবেই বাংলাদেশের উত্তরাঞ্চলের এককালের শুষ্ক নদী হয়ে উঠেছে এক ভূকৌশলিক খেলায় ভারতের বড় পরাজয়ের কারণ। 2025 সালের বাস্তবতায় দাঁড়িয়ে আজ যে কথা নিঃসংকোচে বলা যায়, তা হলো তিস্তা এখন আর কোনো নদীর নাম না, এটি এক বাংলাদেশের সার্বভৌম অর্থনৈতিক উত্তরণের প্রকল্প। চীনের অর্থায়ন এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনায় এই তিস্তা প্রকল্প হচ্ছে নতুন এক আঞ্চলিক অর্থনীতির ইঞ্জিন, যেখানে কৃষি, বাণিজ্য, পরিবেশ, পর্যটন, শিল্প এবং অবকাঠামো সব একসাথে মিশে যাচ্ছে। সরকারের প্রণীত তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট এর আওতায় চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে প্রায় $2.2 বিলিয়ন এই প্রকল্পে 100 কিলোমিটার নদীপথ পুনর্খনন, 65 প্রতিরক্ষা বাঁধ, 2000 একরের বেশি জমিতে কৃষি পুনর্বাসন এবং 5টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। চীনা কোম্পানি পাওয়ার চায়না এই প্রকল্পে নেতৃত্ব দেবে এবং পুরো কাজ 2025 সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই প্রকল্পের উত্তরবঙ্গের 21টি জেলার জন্য পানি সরবরাহে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপান্তরের প্রজেক্ট। তিস্তা নদীর দুপাশে গড়ে তোলা হবে স্মার্ট কৃষি গ্রাম, যেখানে সোলার সেচ পাম্প, স্মার্ট ইরিগেশন সেন্সর ও ক্লাইমেট রেজিলিয়েন্ট বীজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। 2024 সালের শুষ্ক মৌসুমে যে এলাকায় ধান চাষ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে 2026 সালে 3 মৌসুমেই চাষ হবে, এমন পূর্বাভাস দিচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান BARDC। অন্যদিকে এই প্রকল্পের অর্থনৈতিক ফলাফল এখন স্পষ্ট হতে শুরু করেছে। পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া এই অঞ্চলগুলোতে জমির দাম বেড়ে গেছে প্রায় 45%। 2025 সালের প্রথম প্রান্তিকে উত্তরবঙ্গে 12টি নতুন কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, যাদের মূল লক্ষ্যই হচ্ছে তিস্তার আশপাশের এলাকার কাঁচামাল প্রক্রিয়াজাত করে রপ্তানি করা। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে বছরে $300 মিলিয়ন পর্যন্ত বৈদেশিক আয় আনতে পারে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অধীনে চীন এখন বাংলাদেশের উত্তরাঞ্চলে সার্বিক পরিবেশগত অর্থনীতি গড়ে তোলার জন্য আলাদা স্টাডি চালাচ্ছে। তিস্তা থেকে মেঘনা পর্যন্ত জলপ্রবাহ একত্র করে দেশের অভ্যন্তরীণ নৌপথ উন্নয়নের নতুন পরিকল্পনাও আছে। এর মাধ্যমে উত্তর থেকে দক্ষিণে পণ্য পরিবহন সহজ হবে, যা ট্রানজিট সুবিধা ছাড়াই বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে লজিস্টিক বিপ্লব ঘটাবে। এটাই ভারতকে সবচেয়ে বেশি আতঙ্কিত করছে, যা এতদিন তারা ভারত
দক্ষিণবঙ্গে বন্দর আর উত্তরে খরা, এই দুই ভারসাম্য থাকলে বাংলাদেশ কখনোই একক রাষ্ট্রীয় শক্তি হয়ে উঠবে না। কিন্তু এখন তিস্তা হয়ে উঠেছে এক স্মার্ট ন্যাশনাল জিও ইকোনমিক রুট, যা ভারতের ব্যবসায়িক ও কৌশলগত ধারণা একেবারে ভেঙে দিচ্ছে। তারা প্রতিবাদ করতে গিয়েও কূটনৈতিকভাবে ফাঁপড়ে পড়েছে, কারণ তিস্তা প্রজেক্টের প্রতিটি পদক্ষেপ আইনি, দ্বিপাক্ষিক নয়, একেবারে বাংলাদেশ সরকারের নিজস্ব অভ্যন্তরীণ উন্নয়ন কর্মসূচি। তারা চায় চীনের সাপোর্টে তা বাস্তবায়ন হোক, তাই দিল্লি কিছু করতে পারছে না। এদিকে তিস্তার এই কৌশলিক উন্নয়ন ভারতের নিকটবর্তী অন্য রাষ্ট্রগুলোকেও উদ্বুদ্ধ করছে। নেপাল, শ্রীলঙ্কা, এমনকি ভুটান থেকেও চীনার সহায়তায় নদী ব্যবস্থাপনায় আগ্রহ বাড়ছে। চীনের এই কৌশল স্পষ্ট জলবায়ু ও নদী উন্নয়ন নাম দিয়ে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে যুক্ত করে ভারতের চারপাশে এক নতুন কৌশলিক বলয় তৈরি করা। 2024 সালের ডিসেম্বর থেকে এই চিত্র পাল্টাতে শুরু করে।